হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএস গ্রুপ অফ এডুকেশন। তোমাদের সবাইকে আরেকবার স্বাগত আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা নিউট্রিশন ক্লাস 11 সেমেস্টার 2তে ইউনিট 3 এর মিল প্ল্যানিং অ্যান্ড ফুড গ্রুপসের যে ফার্স্ট নাম্বার 1 পয়েন্ট রয়েছে, দ্যাট ইজ মিল প্ল্যানিং, সেই বিষয়ে আলোচনা করব। এখানে কি লেখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা রয়েছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রিন্সিপালস অর্থাৎ নীতি অফ নিউট্রিশন ইন ওয়ান্স ডেইলি ডায়েট ইন অ্যান অ্যাপেটাইজিং ওয়ে। আচ্ছা, মিল প্ল্যানিং কেন আমাদের নিউট্রিশন সাবজেক্টের মধ্যে দিল? দেখো, আমরা যদি শুরুর থেকে শুরু করি তাহলে সেমিস্টার 1-এ আমরা অনেক বিষয় পড়েছি, তারপর সেমিস্টার 2-তে আমরা অনেক বিষয় পড়েছি। অনেক বিষয় বলতে মূলত কি বোঝাচ্ছে? অনেক বিষয় বলতে মূলত বোঝাচ্ছে যে আমরা শুরুতে দেখেছি যে ফুড কাকে বলে, নিউট্রিয়েন্টস কাকে বলে, এবং সেই নিউট্রিয়েন্টসের কত ভাগ হয়, সেই প্রত্যেকটা ভাগের কি কি উৎস হয়, সেই সমস্ত বিষয় আমাদের কাছে ক্লিয়ার কনসেপ্ট রয়েছে। সেই কারণে নিউট্রিশন সাবজেক্টের মধ্যে আমরা যদি দেখি, এবার আমাদেরকে মিল প্ল্যানিং বা খাদ্য পরিকল্পনার দিকে এগোতে হবে। কারণ আমাদের একটা প্রিলিমিনারি আইডিয়া হয়ে গেছে, নট এক্স্যাক্টলি প্রিলিমিনারি, আমাদের অ্যাডভান্স আইডিয়া হয়ে গেছে অ্যাবাউট নিউট্রিয়েন্ট, যেখানে আমরা এটা দেখতে পারি যে কোন কোন নিউট্রিয়েন্টসকে কত কত অনুপাতে বিভিন্ন এজ গ্রুপের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেই সমস্ত নিউট্রিয়েন্টের কি কি উৎস থাকে, সে সমস্ত বিষয় আমরা জানি। এবার দেখো, এখানে এই যে হাইলাইটেড ডেফিনিশন রয়েছে, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে ইমপ্লিমেন্টেশন অফ দ্য প্রিন্সিপালস অর্থাৎ নীতি অফ নিউট্রিশন, পুষ্টির নীতিগুলোকে খুব সুন্দরভাবে যখন আমরা প্রেজেন্ট করছি, তখন আমরা তাকে বলছি মিল প্ল্যানিং ইন আ ওয়ান্স ডেইলি ডায়েট। তার মানে সেটা তোমার দৈনন্দিন ডায়েটে হতে পারে, আমার দৈনন্দিন ডায়েটে হতে পারে, যে কারোর দৈনন্দিন ডায়েটে হতে পারে। এবার নিউট্রিশনিস্টরা বা পুষ্টিবিদগণরা খাদ্য পরিকল্পনার বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন, এবং এই সংজ্ঞা দিতে গিয়ে তাদের বিভিন্ন বক্তব্য রেখেছেন। সেখান থেকে দুটো কি পয়েন্ট আমরা দেখতে পাই কি, প্রতিদিনের যে খাদ্য, মানে এভরিডে লাইফে আমরা যে খাবার খেয়ে থাকি, তা আমাদের খিদে বাড়ায়। অবভিয়াসলি, খাবার দেখলেই আমাদের খিদে পায়। এমন বিভিন্ন খাবার আছে যেগুলো দূর থেকে ঘ্রাণে আমাদের খিদে পেয়ে যায়, তাই না? আর একটা কি, পুষ্টির উপাদানগুলি এবং সমভাবে বজায় রাখবে। পুষ্টির উপাদানগুলি অর্থাৎ নিউট্রিয়েন্টস এর কথাই আমি বলছি। তার মানে এই যে কিছু পার্টিকুলার খাবার রয়েছে, যেগুলোর ঘ্রাণে আমরা বুঝতে পারি সে খাবারগুলো কি, আমাদের খিদেও পেয়ে যায়, সেগুলোতে হয়তো পুষ্টিগুণ একটু কম রয়েছে, বাট নর্মাল আমরা ডেইলি বাড়িতে যে খাবারগুলো খেয়ে থাকি, তার মধ্যে অবশ্যই কিন্তু আমার যে দৈনন্দিন চাহিদা, যে চাহিদা সম্পর্কে আমরা জানি, আমরা নিউট্রিয়েন্টস রিকোয়ারমেন্টের ক্ষেত্রে দেখেছি যে কতটা পরিমাণ করে প্রয়োজন হয়, সেগুলোও কিন্তু অবশ্যই পূরণ করবে। তাই খাদ্য পরিকল্পনা বলতে বোঝায় পরিবারের অর্থনৈতিক অবস্থা অনুসারে, অর্থনৈতিক কথাটা খুব গুরুত্বপূর্ণ খাদ্য পরিকল্পনার ক্ষেত্রে। আমি আনুমানিক ধরে নিই, একজন ভারতীয় যার মাসিক ইনকাম আমি যদি ধরি তাহলে 12,000, ঠিক আছে? এই 12,000 এর মধ্যে সে কত টাকা খাদ্য পরিকল্পনায় ব্যয় করছে তার উপর ডিপেন্ড করছে তার এভরিডে ডায়েটটা কেমন হবে। কারোর ক্ষেত্রে 12,000 হতে পারে, কারোর ক্ষেত্রে 25,000 হতে পারে, কারোর ক্ষেত্রে 50,000 হতে পারে। তার মানে লো ইনকাম গ্রুপ, মিডল ইনকাম গ্রুপ আর হাই ইনকাম গ্রুপ, তিনটে গ্রুপ কিন্তু এখানে ক্যাটাগরাইজ হয়ে যাচ্ছে, যেখান থেকে আমরা দেখতে পারি যে এরা প্রত্যেকে তাদের যে মান্থলি ইনকাম, সেই মান্থলি ইনকামের মধ্যে কতটা পরিমাণ তাদের খাদ্য পরিকল্পনা বা খাদ্যের জন্য ব্যয় করছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিউরিং দ্য ডায়েট প্ল্যানিং। এবার যেটা ইম্পর্টেন্ট, যে কি লক্ষ্য রয়েছে এবং কি উদ্দেশ্য রয়েছে। বলছি পরিবারের লোকেদের পুষ্টির প্রয়োজন মেটানো, তাদের লিঙ্গ, অর্থাৎ দেখো ফিমেল মেলসদের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপ অফ রিকোয়ারমেন্ট হয়। একজন মহিলার যে রিকোয়ারমেন্ট হবে, একজন পুরুষের সে রিকোয়ারমেন্ট হবে না, এবং এগুলো কিন্তু কোনো র্যান্ডম ডেটা না। আমরা যদি দেখি এই ডেটাগুলো কোথা থেকে আমরা পাই, এই ডেটাগুলো তোমরাও দেখতে পারবে, আমাদের আইসিএমআর রয়েছে, এনআইএন রয়েছে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তারা এনএফএইচএস করে থাকে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে করে থাকে সমগ্র ভারতব্যাপী, সেখান থেকে একটা আনুমানিক তারা
মান বলে দেয়, সেই মান অ্যাকর্ডিং কিন্তু হয়ে থাকে। তাই লিঙ্গ ভিত্তিতে মেল ফিমেলসদের ক্ষেত্রে ডিফারেন্ট হয়। আমার এজ গ্রুপ কি? আমার এজ গ্রুপ কি ইনফ্যান্সির দিকে, চাইল্ডহুডের দিকে, অ্যাডাল্টের দিকে, না ওল্ড এজের দিকে? এবং কি ধরনের পেশা? তার মানে কি টিচারদের আলাদা, বিজনেসম্যানদের আলাদা, এরকম কোনো ব্যাপার না। পেশা বলতে এখানে কি বোঝাচ্ছে? আমি কতটা শ্রম ব্যয় করছি। একজন টিচার যিনি পড়াচ্ছেন, লাইক আমি একজন এডুকেটর, তোমাদেরকে শিক্ষা দান করছি। সেক্ষেত্রে আমার কতটা শ্রম দরকার, এবং একজন মানুষ যিনি হয়তো রাস্তায় ট্রাফিক গার্ডের কাজ করছেন, তার কতটা শ্রম দরকার। দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট থিং, না? আমার ক্ষেত্রে যা ক্যালোরির দরকার হবে, ওনার ক্ষেত্রে তার থেকে বেশি দরকার হবে, কারণ উনি আমার থেকে বেশি ওনার দৈহিক পরিশ্রম দেখাচ্ছেন, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর্থিক সঙ্গতি তো অলরেডি আমরা ডিসকাস করেছি যে আমাদের ইকোনমিক স্টেবিলিটিটা ইম্পর্টেন্ট, ইকোনমিক কন্ডিশনটা ইম্পর্টেন্ট। কারণ আম আমার ডায়েটে কতটা কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকবে। কারণ কার্বোহাইড্রেট, ফ্যাটের কথাই আমি কেন বললাম? মূলত আমাদের যা অর্থনৈতিক জায়গা রয়েছে বা যা বাজার দর রয়েছে, সেখানে যদি আমি বলি তুলনামূলক ডাল ইত্যাদির দাম কম। আমার যদি প্রোটিনের সোর্সের প্রয়োজন হয়, আমি সয়াবিন কিনতে পারবো, সয়াবিনের তুলনামূলক দাম কম। কিন্তু আমি যদি কার্বোহাইড্রেটের সোর্স হিসাবে, আমাদের যেটা মূল কার্বোহাইড্রেট আমরা খেয়ে থাকি, সেটা হচ্ছে চাল বা আমরা রুটি খেয়ে থাকি, তাই না? এগুলোর কিন্তু তুলনামূলক দামটা বেশি। তো সেই অ্যাকর্ডিং আমি বললাম। খাদ্যের ৪ টি বিভাগ রয়েছে। সেই ৪ টে বিভাগ থেকে, প্রত্যেক বিভাগ থেকে একটা করে খাবারকে সিলেক্ট করতে হবে। যেরকম তোমরা সাবজেক্ট চুজিং এর সময় করো। সেট 1, সেট 2, সেট 3, সেখান থেকে সাবজেক্ট চুজ করে থাকো। যেমন যারা নিউট্রিশন নিয়েছো, তারা হয়তো এডুকেশন নেওয়ার ইচ্ছে ছিল, তারা এডুকেশন নিতে পারবে না। আবার ফিজিক্সও তারা নিতে পারবে না। তো এইরকম ব্যাপার। পরিবারের সদস্য সংখ্যার অনুপাত, তার মানে ফ্যামিলিতে কতজন রয়েছে সেই অ্যাকর্ডিং খাবার তৈরি করতে হবে। কারণ সেই অ্যাকর্ডিংই যখন আমি পুরো মিল প্ল্যানটা করব, তখন না কারোর কম পড়বে, না কারোর বেশি পড়বে, আবার অপচয়ও হবে না, মানে ওয়েস্টও হবে না। অর্থ, শ্রম, সময় বাঁচানো খাদ্য পরিকল্পনা করতে হবে। তার মানে আমি রোজ, রোজ বিরিয়ানি করতে পারব না। আমি এটা ফিন্যান্সিয়াল দিকের কথা বলছি না। বিরিয়ানি একটা টাইম কনজিউমিং ফুড আইটেম, এবং সেটা করতে আমার অনেক টাইম লাগবে। ইটস নট অ্যাবাউট দ্য চিকেন অর মাটন বিরিয়ানি। আমি যদি নরমাল বিরিয়ানিও করতে যাই, দ্যাট ইজ আলু বিরিয়ানি, তার জন্য আমার টাইম লাগবে। তাহলে ওই টাইমটা অনেকটা খরচা হয়ে যাবে। সেটা আমাকে মাথায় রাখতে হবে। আমি এমন কিছু চটজলদি খাবার তৈরি করব, যা হেলদি হবে, যা ডেলিশিয়াস হবে এবং অ্যাপিলিং হবে। আর কি? খাদ্য সংরক্ষণ। আমি আজকে মার্কেট থেকে ২ কেজি চাল কিনে এনেছি, বা আমি মার্কেট থেকে ২ কেজি পেঁয়াজ কিনে এনেছি। আমার আজকে দরকার শুধু ৫০০। বাকি ১.৫ কেজিকে আমি কিভাবে সংরক্ষণ করে রাখছি, যেটা আমার আগামী দিনগুলোতে কাজে লাগতে পারে, সেটাও ইম্পোর্টেন্ট। কারণ সেটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার যে টাকাটা, আমার যে শ্রমটা, সেটা নষ্ট হয়ে যাবে। আর কি? সিজনাল জিনিসের প্রতি আমাদেরকে বেশি খেয়াল রাখতে হবে, কারণ যখন সিজনে কোনো জিনিস পাওয়া যাবে, তার দামটা তুলনামূলক কম হবে। আমরা monotonous খাবার বানাতে পারবো না, একঘেয়েমি। তার মানে রোজ কেউ রুটি তরকারি খেলো, হবে না। ভ্যারাইটি আনতে হবে। রুটির সাথে অন্য কিছু আইটেম দিতে পারি আমি, বা রুটিটাকে একটু হালকা তেলে নেড়ে দিতে পারি। কাইন্ড অফ পরোটা হয়ে যাবে, নট প্রপারলি বাট কাইন্ড অফ। তাই না? একটু টেস্টিও হবে, আ অ্যাপিলিংও হবে। সেটা আমাদের জন্য হেল্পফুল হবে। খাদ্যের যে স্বাদ, যে টেস্ট, সেটা বজায় থাকবে, সেরকম পদ্ধতিতে রান্না করতে হবে। আমি বেশিক্ষণ স্টিরিং করব না, বা ওটাকে হিটিং করব না। তাহলে তার খাদ্য গুণ নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করার আমার কোনো মানে হবে না। কোনো নিউট্রিয়েন্টের পুষ্টিমূল্য আমি পাবো না। আর কি? যদি ফ্যামিলিতে কোনো প্রেগন্যান্ট মা থাকে বা কোনো ল্যাকটেটিং মায়েরা থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের যে নিউট্রিশন লেভেল, সেটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আকর্ষণীয়ভাবে এবং পরিবারের লোকেদের সময় অনুযায়ী খাদ্য পরিবেশন করা। তার মানে সানডে আমাদের বাঙালিদের কাছে খুব একটা ইম্পোর্টেন্ট ডে। কারণ মোস্ট প্রবাবলি মেক্সিমাম ডেজে আমরা দেখে থাকি সবাই একটু না একটু বিজি থাকে। বাট সানডেতে আমাদের পড়া থাকে না। আমরা ফ্রি থাকি মোটামুটি। তো যখন আমরা একসাথে বসে খাবার খাচ্ছি, যখন প্রেজেন্টেশনটা হচ্ছে, সাপোজ মসুর ডাল। তার প্রেজেন্টেশনটা আমি সুন্দর আ বাটিতে করতে পারি, তাই না? আমার কাছে ডিশ নরমাল হোক, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং। বাট প্রেজেন্টেশনটা সুন্দর হবে। চেষ্টা করব একসাথে বসে খাবার। এই সমস্ত কিছু কিন্তু মিল প্ল্যানিং এর মধ্যে পড়ছে। পরিকল্পনা করা মানে এই যে প্ল্যানিং করা এবং তাকে আ রূপায়িত করার ব্যাপারে সকলের সহযোগিতা কাম্য। নেক্সট কি?
নেক্সট যদি আমরা দেখি, নেক্সট বলা হচ্ছে খাদ্য পরিকল্পনার নীতি। এই খাদ্য পরিকল্পনার নীতি তার মানে প্রিন্সিপাল বলছে সমগ্র পরিবারের পুষ্টির প্রয়োজন মিটবে। দেখো, একটা ওয়েল প্ল্যান্ড মিল প্ল্যান যেটা হয় সেক্ষেত্রে পরিবারের লোকেদের কেবল ক্যালোরি প্রোটিন ফ্যাটের চাহিদাই মেটায় না, বাড়ির প্রত্যেকটি লোকের যে প্রয়োজনীয় ভিটামিন খনিজ লবণ তাদের যে চাহিদা সেটাও পূরণ করে। একটা ব্যালেন্স ডায়েট যদি আমরা দেখে থাকি তাহলে সেখানে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাটের যে রেশিও, সেই রেশিও 5:2:3 হয়। এটা যারা হাই ইনকাম লেভেল গ্রুপের জন্য। আর মিডল ইনকাম গ্রুপের জন্য আমরা 6:1.5:2.5 আমরা দেখে থাকি। ওকে, বাড়ির প্রত্যেকটি লোকের ব্যক্তিগত প্রয়োজন মেটাবে। অর্থাৎ যেটা বললাম যে যদি কোনো বর্ধনশীল বাচ্চা থাকে, তার মানে গ্রোয়িং পিরিয়ড যাদের থাকবে তাদের নিউট্রিশন কমপ্লিট করবে। প্রেগনেন্ট মা যদি থাকে, ল্যাকটেটিং মা যদি থাকে, ওল্ড এজ কেউ যদি থাকে, তাদের সবার কিন্তু নিউট্রিশনের নিডসগুলো কমপ্লিট করবে। সময়, শ্রম, জ্বালানি সমস্ত কিছু বাঁচাবে। অ্যাজ আ মিল প্ল্যানার বা অ্যাজ আ যিনি রান্না করছেন, তাকে এটা মাথায় রাখতে হবে যে আমি সারাদিন রান্নাঘরে থাকতে পারবো না। তার অন্য কোনো কাজও থাকতে পারে। তাই আমি একটা টাইম পিরিয়ড বেঁধে নেব, যেই টাইম পিরিয়ডের মধ্যে আমি সমস্ত কিছু গুছিয়ে রান্না করব। তাতে আমার যে জ্বালানি সেটা কম পড়বে, আমার সময় কম লাগবে, আমার শ্রম কম লাগবে। এটাও কিন্তু ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রিন্সিপাল অফ মিল প্ল্যানিং। আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করতে হবে। আমি কখনোই আর্থিক সামর্থ্যের বাইরে গিয়ে খাদ্য পরিকল্পনা করব না। আজকে আমি কখনোই বলব না যে আমি ব্রেকফাস্টে অ্যাভোকাডো স্যান্ডউইচ খাবো। ইটস ইম্পসিবল, ইট ইজ অ্যাকচুয়ালি পসিবল, বাট অ্যাভোকাডো ইজ মাচ কস্টলি। আমি মিড মর্নিং বা যেটা আমরা ওই 11টা থেকে 11:30টার টাইমটা বলি, আমি সেখানে বলব না যে আজকে আমি কিউই ফ্রুট খাবো। ইট ইজ ভেরি মাচ কস্টলি। বা আমি লাঞ্চে বলব না ব্রাউন রাইস খাবো। এটাও কস্টলি। বা আমি ডিনারে বলব না যে আমি কোনো আ ব্রেড কিছু একটা আইটেম খাবো। তাই না? মাল্টিগ্রেন ব্রেডের কিছু একটা আইটেম খাবো। তাই না? এগুলো আমাকে খেয়াল রাখতে হবে। যখনই আমি মিল প্ল্যানিং করব, আমাকে এই বিষয়টা দেখতে হবে। এখানে একটা জাস্ট তোমাদের এক্সাম্পল এর জন্য দিয়েছি। ইংলিশে রয়েছে, আমি বলে দিচ্ছি। যেমন এখানে মানডে থেকে ফ্রাইডে একটা মিল প্ল্যানিং এর পুরো দিয়েছে। যেমন ব্রেকফাস্টে মানডেতে কি বলছে? আলু পরাঠা হতে পারে। ইট ইস অ্যাভেইলেবল ফর আস বিকজ আম আলুর পরোটা যদি আমি দেখি, তৈরি করতে কম সময় লাগবে, খেতেও স্বাস্থ্যকর হবে, তাই না? হেলদিও হবে। এবার পরোটাটা obviously আমি ঘি দেব না। সেক্ষেত্রে অল্প একটু রিফাইন তেল আমি দিতে পারি। লাঞ্চে যদি আমি দেখি ডাল উইথ রাইস অ্যান্ড রায়তা, এটা তো খুবই আ মানে কি বলবো ব্যালেন্সড এবং খুবই কম আ ইকোনমিক লেভেল এখানে লাগবে। তার মানে টাকা-পয়সা এখানে কম লাগবে। টাকা-পয়সা ইন দ্য সেন্স এটা তৈরি করতে আমার খরচটা কম হবে। তাই না? এবং এটা স্বাস্থ্যকর। আমি রায়তার থেকে মিনারেল ভিটামিন পেয়ে যাচ্ছি, রাইস থেকে কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছি, ডাল থেকে আমি প্রোটিন পেয়ে যাচ্ছি। ডিনারে কলিফ্লাওয়ার সবজি অ্যান্ড দ্য রুটি, রুটি থেকে আমি প্রপার ফাইবার পাচ্ছি। কলিফ্লাওয়ার থেকে আমি মিনারেল পেয়ে যাচ্ছি এবং ওভারঅল আমার যে ডায়েটটা হবে সেটা ঠিকঠাক হবে। এখানে আরো রয়েছে যেমন টিউসডেতে মেথি পরাঠা। মেথি কিন্তু যারা ডায়াবেটিক রোগী, আমি আবার থেরাপিউটিকের দিকে চলে যাচ্ছি, বাট যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য মেথি খুব বেনিফিশিয়াল এবং মেথির অনেক গুণ রয়েছে। যখন আমরা ওই চ্যাপ্টারগুলো পড়বো তখন অবশ্যই আলোচনা করব। লাঞ্চে আমি আলু মাটার উইথ রাইস দিতে পারি বা রুটি দিতে পারি। ডিনারে আমি ব্যাগান কা ভর্তা উইথ রুটি দিতে পারি। দ্যাট ইজ আমাদের যেটা আ বেগুন পোড়া টাইপের আমরা করে থাকি সেটা। এরকম আরো এখানে আইটেম আছে, তোমরা দেখে নিতে পারবে পরে ভিডিওটা আবার দেখে। পছন্দ অপছন্দ বজায় রাখা। এবার দেখো, আগের যে আমি ডায়েটটা দেখালাম ওগুলো কিন্তু খুব লো কস্ট। মানে ওগুলো তৈরি করতে কিন্তু খুব কম খরচ হবে। কিন্তু দেখো ওটাকে তুমি এবার জাস্ট ইমাজিন করো, তুমি একটা টেবিলে ব্যাগান ভর্তা, রুটি, দেন ডাল, রায়তা এগুলো সব সাজিয়ে দিলে কত সুন্দর দেখতে লাগবে। এবং আমাদেরও পছন্দ হবে কারণ আমরা ফার্স্টে দেখি যে ওর appearance টা কেমন, তারপর খাবার গ্রহণ করি। তো এই বিষয়টা হবে বৈচিত্র্য, তার মানে ডাইভার্সিটি আমরা পেয়ে যাবো। একটা প্লেটের মধ্যে ডিফারেন্ট কালারের সমাবেশ আমি পাচ্ছি। সুলভ খাদ্য, যেটা বললাম যে ঋতু স্পেসিফিক, তার মানে সিজন ওয়াইজ জিনিসপত্র খাবো। এই যে উইন্টার সিজন, এই উইন্টার সিজনে কিন্তু মোস্ট অফ দ্য আমরা কি বলবো মিনারেলস অ্যান্ড ভিটামিনসকে গেইন করতে পারি। কিভাবে? কারণ সব থেকে সুন্দর সুন্দর মানে বাকি সময় পাওয়া যায় সুন্দর শাকসবজি, বাট এই সময় কেন জানি না ভ্যারাইটি অফ ফ্রুটস, ভ্যারাইটি অফ ভেজিটেবল, ভ্যারাইটিস অফ আমি যদি বলি শাকস, এগুলো কিন্তু পাওয়া যায়। অবশিষ্ট খাদ্যের উপযুক্ত ব্যবহার,
এবার তোমাদেরকে একটা ফিগার দেখাবো, এইটা, তাই না? এইটা আমাদের সবার বাড়িতেই আমরা দেখি যে আলু কাটার পর প্রচুর এরকম ওর স্কিনটা পড়ে থাকে, তাই না? আমরা ফেলে দিই, আমরা ইউজ করি না। কিন্তু আমরা কি করতে পারি? আমরা কিন্তু এরকমের ক্রিসপি ফ্রাই টাইপের তৈরি করতে পারি। এটা কি? আমরা নরমালি মার্কেট থেকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খাই। সেটা কিন্তু নট গুড ফর আস, বিকজ ওখানে আমরা প্রচুর স্টার্চটা ইনটেক করছি, যেটা কার্বোহাইড্রেটের সোর্স। বাট এখানে স্কিনের মধ্যেও কিন্তু অল্প পোর্শন থাকছে, বাট এখানে ফাইবারটা আমরা বেশি পাবো, যেটা আমাদের শরীরের জন্য ভালো। আমরা হালকা একটু টক দই দিয়ে কিন্তু এটা ইজিলি খেতে পারি। এরকম আরো বিষয় রয়েছে, আরো ডিফারেন্ট আইটেমস রয়েছে যেগুলোকে কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু ওগুলোকে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, খাদ্য পরিকল্পনার সুফল কি? মানে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ মিল প্ল্যানিং? অবশ্যই উপযুক্ত প্ল্যানিং যেকোনো সময়, যেকোনো জায়গায়, এ প্রসঙ্গে বলে রাখি, যেকোনো জায়গায় প্ল্যানিং ইজ ইম্পর্ট্যান্ট। আজকে আমার ক্লাস যারা করছো, তাদের একটা প্ল্যান নিশ্চয়ই রয়েছে যে আমাকে সিলেবাস এই টাইমে কমপ্লিট করতে হবে, আমাকে রিভিশন করতে হবে, আমাকে প্রত্যেকটা ইউনিট সম্পর্কে কনসেপ্ট রাখতে রাখতে হবে, বিকজ নাওয়াডেজ কনসেপ্ট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। তাই তোমরা জানো যে তোমাদের সেমিস্টার 2 এক্সামের আগে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে যদি তোমরা আমাকে প্রত্যেক উইকে ফলো করে থাকো। কারণ তোমরা ইজিলি দেখবে এখানে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ তোমরা কমপ্লিট ডিসকাশন পেয়ে যাবে। তাই প্ল্যানিং সব কাজে ইম্পর্টেন্ট। আমি কিভাবে পড়বো, কিভাবে লিখবো, এভরিথিং। ঠিক সেরকম মিল প্ল্যানিংও একটা খুব সুপরিকল্পিত বিষয়। খাদ্যকে আকর্ষণীয় করে তোলা যাবে, সেটা যে কোনো খাবার হোক, আমি কিন্তু অ্যাট্রাকটিভ করতে পারি। আমার অর্থ বাঁচবে, আমার সময় বাঁচবে, শ্রম বাঁচবে, শক্তি বাঁচবে। বাড়ির লোকেদের পছন্দ অপছন্দ রক্ষা করা সম্ভব হবে, এবং বিভিন্ন রকম মিশ্রিত খাদ্যের সাহায্যে খাদ্যের পুষ্টিমূল্য বাড়ানো যাবে। অবশিষ্ট যে খাদ্য তার সদ্ব্যবহার করা যাবে। এবার ফুড প্ল্যানিং। ফুড প্ল্যানিং এর কি পদক্ষেপ বা কিভাবে আমি করে থাকবো? ফার্স্ট, আইসিএমআর। এই আইসিএমআর খুব ইম্পর্টেন্ট। এই আইসিএমআর এর সুপারিশ জেনে ফ্যামিলির মোট ব্যক্তিমূল্য স্থির করতে হবে। ব্যক্তিমূল্য কি আমরা এখনই দেখব। দ্বিতীয় পদক্ষেপ, যে 4টে বিভাগের কথা বললাম, সেই 4টে বিভাগ থেকে আমাদের কিন্তু ফুড আইটেম চুজ করতে হবে, এবং সেক্ষেত্রে ফুড পিরামিডের সাহায্য নিতে হবে। বিনিময় তালিকা বা যেটা এক্সচেঞ্জ লিস্ট থাকে সেটারও আমরা সাহায্য নিতে পারি, তাহলে তাড়াতাড়ি হবে। তৃতীয় পদক্ষেপ, যেটা মেনু তৈরি। বিভিন্ন বয়সের লোকেদের ফ্যামিলিতে কেউ 60 ইয়ার্স থাকতে পারে, কেউ 55 থাকতে পারে, কেউ 18 থাকতে পারে, কেউ 13 থাকতে পারে। এই প্রত্যেকের বয়স অনুযায়ী আমাকে কিন্তু মেনু তৈরি করতে হবে। এবার ব্যক্তিমূল্য বা মানবমূল্য কি? বলছে খাদ্য পরিকল্পনার সময় পরিবারের প্রত্যেকের ব্যক্তিমূল্য নির্ধারণ করে নিয়ে অগ্রসর হতে হয়। 2400 ক্যালোরি খাদ্যকে একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয় বা একক ধরে নেওয়া হয়, এবং বিভিন্ন বয়সী নারী পুরুষের খাদ্যের পরিমাণ নির্ণয় করা হয়। ওই পরিমাণ খাদ্যকে ব্যক্তিমূল্য বা মানব মূল্য কিন্তু বলা হয়ে থাকে। তার মানে এই যে 2400 কে আমরা কি করছি, সাপোজ এই যে 1900, এটা কি? এটা একজন অল্প পরিশ্রম নারীর। আমি এটা কিন্তু 2010-এর আরডি অনুযায়ী বলছি। 2010-এর আরডি অনুযায়ী একজন অল্প পরিশ্রমী বা সেডেন্টারি মহিলার ক্ষেত্রে ক্যালোরির চাহিদা কত থাকে? 1900। সেই 1900-কে আমি যে স্ট্যান্ডার্ড 2400 সেটা দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে আসে 0.79, যেটাকে আমি অন অ্যান অ্যাভারেজ 0.8 রাউন্ড অফে ধরতে পারি। অর্থাৎ একজন নারীর ব্যক্তিমূল্য 0.8। এভাবে বিভিন্ন বয়সের নারী ও পুরুষের দৈনিক প্রয়োজনীয় খাদ্য ব্যক্তিমূল্যের সাহায্যে প্রকাশ করা যায়, যাকে আমরা কনজাম্পশন ইউনিট বা সিইউ সংক্ষেপে বলে থাকি। ওকে, অর্থাৎ এটা আমাদের কি কাজে লাগবে? যখন আমরা ক্লাস 12-এ টোটাল ডায়েট প্ল্যানিংটা দেখব, তখন আমরা দেখতে পাবো যে কোথায় সিইউর অ্যাপ্লিকেশনটা রয়েছে। এখানে আমি একটা চার্ট ইনক্লুড করেছি, যেখানে প্রত্যেক বয়স, প্রত্যেক এজ গ্রুপের কতটা কনজাম্পশন ইউনিট হয় সেটা কিন্তু মেনশন করা রয়েছে। আজকের ক্লাস এই পর্যন্ত। আই হোপ তোমাদের ক্লাস পছন্দ হয়েছে, এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের হেল্পফুল মনে হয়, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিওকে লাইক করবে এবং সেই সমস্ত স্টুডেন্টদের সাথে শেয়ার করবে যাদের এই ভিডিওর প্রয়োজন রয়েছে। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যাগেন, অ্যান্ড ভালো থাকবে। নেক্সট ক্লাসে আবার কথা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।